প্রতিদিনের মতো আজকের ভিডিওতে সবাইকে স্বাগতম। আপনারা যারা এখন পর্যন্ত চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। চ্যানেলটিতে প্রতিদিন চাকরির পরীক্ষার গুরুত্বপূর্ণ অঙ্কগুলো আমরা কিন্তু সমাধান করে আপলোড করে থাকি। স্ক্রিনের এই প্রশ্নটি যদি আমরা লক্ষ্য করি, কোনো ভগ্নাংশের লব ও হরের যোগফল 17। যদি লবের সাথে 3 যোগ করা হয় তবে ভগ্নাংশটির মান হয় 1। ভগ্নাংশটি কত? আমরা তো সবাই জানি যে ভগ্নাংশের উপরেরটাকে বলে লব আর নিচেরটাকে বলে হর। এখানে আমাদের 4টি সম্ভাব্য মান দেওয়া আছে। এখন বলেছে প্রশ্নে লব ও হরের যোগফল 17। আমরা আগে দেখি লব ও হরের যোগফল 17 কি আছে। 17 এবং 14 যোগ করলে অবশ্যই তো বেশি হয়, তাই এটি প্রথমেই বাদ। 14 এবং 17 যোগ করলে বেশি হবে 17 থেকে, তাহলে এটিও বাদ। 10 আর 7 17, 10 আর 7 17। তাহলে এই দুইটি অপশন কিন্তু এই প্রথম যে হিন্টসটি দেওয়া আছে তা কিন্তু ফুলফিল করতে পেরেছে। এরপর আমরা সামনে আগাই। যদি লবের সাথে 3 যোগ করা হয়, লব তো উপরে থাকে, 3 যোগ করা হয় তবে ভগ্নাংশটির মান হয় 1। আমরা জানি ভগ্নাংশের উপরে যা এবং নিচেও তাই হলে কাটাকাটি করে মান হবে কিন্তু 1। এখন লবের সাথে যদি আমরা 3 যোগ করি তাহলে আমরা দেখি উপর আর নিচ সমান হয় কিনা, তাহলেই তো মান হবে 1। তাহলে 10 এর সাথে 3 যোগ করে 13 আর 7, তাহলে কিন্তু এটি আর উপর আর নিচ সমান হলো না, এটি কিন্তু মান 1 আসবে না। এখানে যদি আমরা 3 যোগ করি তাহলে উপরেও হবে 10, নিচেও হবে 10, কাটাকাটি করলে মান হবে কিন্তু 1। তাহলে এখানে আমাদের সঠিক অ্যান্সার কি হবে? এই ঘ নম্বর, 10 ভাগের 7 ভাগ। বিভিন্ন চাকরির পরীক্ষায় এই প্রশ্নটা কিন্তু বহুবার এসেছে। এটি একটি কমন প্রশ্ন আপনি ধরতে পারেন, তবে বেশিরভাগ স্টুডেন্ট কিন্তু এই ধরনের প্রশ্ন দেখলে ঘাবড়িয়ে যায়, চিন্তা করে দশমিকের পরে এতগুলো সংখ্যা আমরা কিভাবে করতে পারি। তখন তারা কি করে, তারা বেসিক যে নিয়মটা সেটা করতে যায় কিন্তু সেখানে কিন্তু ভুল করে আসে। এই ধরনের অঙ্ক আপনি বেসিক নিয়মে করতে গেলে কিন্তু কখনোই আপনি কিন্তু সমাধান করে আসতে পারবেন না, বা পারলে অনেক সময় সাপেক্ষ ব্যাপার, সেখানে কিন্তু আপনার অনেক সময় নষ্ট হবে। সাধারণত বেসিক নিয়মে আমরা যা করি, এই দশমিক উঠিয়ে দিয়ে 10 লিখি এখানে, আর এখানে দশমিক উঠিয়ে দিয়ে 100 হবে এখানে, আবার এখানেও দশমিক উঠিয়ে দিয়ে আমরা কি করি, এখানে 100, তারপর কাটাকাটি করে ভাগ করে কিন্তু আমরা মান বের করি। সেটা লম্বা একটি প্রসেস। আমরা যে শর্টকাটটি অ্যাপ্লাই করব, দশমিকের পরে এখানে একটি সংখ্যা, এখানে দুইটি সংখ্যা, আর এখানে দুইটি সংখ্যা, মোট কয়টি সংখ্যা আছে? 5টি। তাহলে এটা আমরা মাথায় রাখবো, দশমিকের পরে কিন্তু আমাদের 5টি সংখ্যা আছে। দশমিকের পরে এটা আমরা সাজিয়ে নিলাম, মনে মনে সাজাবো আমরা, জাস্ট আপনাদের বোঝানোর জন্য আমি ডিটেলসে দেখাচ্ছি। এখন যে সংখ্যাগুলো আছে জাস্ট সেগুলো আমরা গুণ করে দেবো। 8 দুগুণে 16, 4 16 64, 64 আমরা এই ডান দিক থেকে লিখবো। আর বাকি যে ফাঁকা ঘরগুলো আছে সেগুলো আমরা কি করতে পারি, আমরা জাস্ট শূন্য বসিয়ে দেবো। এখানে যদি কোনো পূর্ণ সংখ্যাও থাকতো, যে দশমিক নেই, পূর্ণ সংখ্যা, সেখানে আমরা একই কাজ করতাম। সবকটা গুণ করে আপনি দেখবেন দশমিকের পরে কয়টি অঙ্ক আছে, এখানে 1টি, 2 এর 3টি, আর 2 5টি, 5টি। তাহলে গুণ করে আমাদের 64 হয়েছে, বাকি 3টা ঘরে আমরা শূন্য বসিয়ে দেবো। দশমিকের আগে তো অবশ্যই একটি শূন্য বসে, এটা বসালে হয়, না বসালে হয়, এটি হবে আমাদের অ্যান্সার। তাহলে এখানে ক নম্বর অ্যান্সার কিন্তু আমাদের হবে এটা। তারপরে যদি আপনাদের দশমিকের গুণ এবং ভাগে কোনো সমস্যা থাকে, আমার চ্যানেলের প্লেলিস্ট থেকে আপনারা দশমিকের গুণ এবং ভাগ সেখানে কিন্তু পেয়ে যাবেন, ম্যাজিক ম্যাথ। সেই প্লেলিস্ট আপনারা প্রবেশ করলে দশমিকের গুণ ভাগ, যোগ বিয়োগ পুরো ডিটেলস সেখানে কিন্তু ব্যাখ্যা করা আছে। 56 জন শ্রমিক একটি কাজ 21 দিনে শেষ করতে পারে। 14 দিনে কাজটি শেষ করতে হলে নতুন কতজন শ্রমিক লাগবে? নতুন কতজন শ্রমিক লাগবে মানে বাড়তি আর কতজন শ্রমিক লাগবে? 56 জন শ্রমিক তো কাজ করবেই, এর সাথে বাড়তি কতজন কাজ করার জন্য শ্রমিক লাগবে? আমরা কিন্তু দেখেই বুঝতে পারছি যে ধরুন আপনি একটি কাজ 21 দিনে করেন 56 জন শ্রমিক নিয়ে, তবে সেই কাজটি যদি 14 দিনে করতে চান তাহলে অবশ্যই তো কম সময় বেশি শ্রমিক লাগবে। সেই কতজন শ্রমিক বেশি লাগবে সেটা আমাদের বের করতে হবে। আমরা যদি আগে দেখি যে 14 দিনে মোট কতজন শ্রমিক লাগে সেটা আমরা আগে দেখি, তারপরে আমরা যতজন শ্রমিক লাগবে তা থেকে আমরা এটা বিয়োগ করলেই কিন্তু বের হয়ে যাবে যে নতুন কতজন শ্রমিক বেশি লাগবে। ঐকিক নিয়মে আমরা সমাধান করব। 21 দিনে একটি কাজ করে 56 জন শ্রমিক।
তাহলে একদিনে ওই কাজটা করে, অবশ্যই একদিনে যদি আপনি কাজটা শেষ করতে চান অনেক বেশি শ্রমিক লাগবে, তখন গুণ হবে 56 গুণ 21 দিনে। আবার ঐকিক নিয়মে কিন্তু এইখানে বিষয়টা, অনেকে কিন্তু কখন গুণ হবে কখন ভাগ হবে সেটা কিন্তু বোঝে না, যার কারণে কিন্তু তারা অঙ্কে কিন্তু ভুল করে আসে। আর 14 দিনে যদি আপনি একটি কাজ শেষ করেন তখন তুলনা করতে হবে একের সাথে, এই একের থেকে অবশ্যই তো কম দিন লাগবে। 14 দিনে যদি কাজটি শেষ করেন তাহলে ভাগ হবে 14, 4 14 56, তাহলে 4 21 84 জন, তো 84 জন শ্রমিক লাগবে আপনি 14 দিনে যদি কাজটি শেষ করেন। তাহলে কতজন নতুন শ্রমিক আপনার বেশি লাগবে? অবশ্যই 84 থেকে যদি আমরা আগে ছিল 56 বিয়োগ করি তাহলে আমাদের কত 28 জন শ্রমিক আপনার বেশি লাগবে। সঠিক অ্যান্সার হবে গ নম্বর, 28 জন শ্রমিক। একটি জিনিস 120 টাকায় ক্রয় করে 144 টাকায় বিক্রয় করলে ক্রয় মূল্য ও লাভের অনুপাত কত? এখানে আমাদের ক্রয় মূল্য, অনুপাত মানে ইস্টু, আমরা সবাই অনুপাত লাভ, এটা আমাদের বের করতে বলছি। ক্রয় মূল্য এবং লাভের অনুপাত কত? ক্রয় মূল্য তো আমাদের এখানে দেওয়াই আছে, ক্রয় মূল্য 120 টাকা, তাহলে 120 টাকা আমরা কিন্তু এখানে বসাতে পারি। এখন আমাদের লাভ লাগবে, তাহলে লাভ কিভাবে পাই? প্রশ্ন দেখেই বোঝা যাচ্ছে যে কিন্তু আমাদের লাভ হয়েছে। তাহলে বিক্রয় মূল্য বিয়োগ ক্রয় মূল্য, বিক্রয় মূল্য কত 144 বিয়োগ কি ক্রয় মূল্য কত হবে 24 টাকা, তাহলে এখানে 24 টাকা লাভ হয়েছে, লাভের 24 আমরা এখানে বসিয়ে দিলাম আমাদের। এখন এখানে কিন্তু আমাদের এই যে উত্তর সেটা কিন্তু এই অপশনে নেই, আমরা কাটাকাটি করে কি করব, ছোট বানাবো। কত দিয়ে কাটা যায়? 120 কে যদি 24 দিয়ে কাটি তাহলে 5 24 120, আর 24 অক্ষে 24, উভয় পক্ষকে 24 দ্বারা ভাগ করে পেলাম 5:1। সঠিক অ্যান্সার হবে ক নম্বর, 5:1। একটি পণ্য 180 টাকায় বিক্রয় করায় 10% ক্ষতি হলো, দ্রব্যটির ক্রয় মূল্য কত? প্রশ্নে ক্রয় মূল্য চেয়েছে, আমরা ধরি ক্রয় মূল্য x টাকা। সাধারণত এই ধরনের অঙ্কে আমরা x ধরে করি, তাহলে কিন্তু প্রশ্নটা উত্তর বের করা কিন্তু খুবই সহজ হয়ে যায়। x টাকা, এখন বলেছে 10% ক্ষতি, আমরা লাভ বা ক্ষতি যাই হোক আমরা কিন্তু সব সময় এটা ক্রয় মূল্যের উপরে ধরি। এটা কিন্তু আপনার আগে বুঝতে হবে যে আমরা লাভ বা ক্ষতি সব সময়ের জন্য কিন্তু ক্রয় মূল্যের উপরে দিই, লাভ হলেও ক্রয় মূল্যের উপরে, লস হলেও ক্রয় মূল্যের উপরে। তাহলে যেহেতু 10% ক্ষতি হয়েছে তাহলে আমরা কি করতে পারি, এক্স মানে ক্রয় মূল্যের কয় পার্সেন্ট ক্ষতি, ক্রয় মূল্যের উপরে যেহেতু ধরবো, এখন ক্রয় মূল্য কিন্তু এক্স এর কয় পার্সেন্ট ক্ষতি হয়েছে 10%, এক্স এর 10% ক্ষতি। যদি আমরা এটাকে সাজিয়ে লিখি, এক্স এর মানে হচ্ছে গুণ, আর পার্সেন্ট উঠলে নিচে আসবে 100, কাটাকাটি করি, এক্স উপরে গুণ হবে, একের সাথে গুণ হলে এক্স আর নিচে থাকবে 10, তাহলে এইটা কিন্তু আপনার ক্ষতি, এত ক্ষতি হয়েছে। এরপরে আমরা একটি ইকুয়েশন বিল্ড আপ করবো। প্রশ্ন মতে ক্রয় মূল্য আমরা পেলাম, আর ক্রয় মূল্য থেকে যদি আমরা ক্ষতি বিয়োগ করি, ক্ষতি কত 10 এর এক্স, তাহলে ক্রয় মূল্য, এটা হচ্ছে ক্রয় মূল্য, এটা হচ্ছে ক্ষতি। এই ক্রয় মূল্য থেকে ক্ষতি হয়ে কয় টাকায় আমরা বিক্রয় করেছি পণ্যটি, 180 টাকা, 180 টাকা। এই আমাদের ইকুয়েশন বিল্ড আপ হয়ে গেল। আপনি যদি এই লাইনটা বুঝে থাকেন তাহলে কিন্তু আপনার কাছে অঙ্ক করা খুব ইজি। ক্রয় মূল্যের উপরে ক্ষতি হয়েছে কত 10%, তাহলে আমরা তো লাভ ক্ষতি ক্রয় মূল্যের উপরে ধরি, তাই ক্রয় মূল্য থেকে 10% বাদ দিলে যা থাকবে তাই হচ্ছে বিক্রয় মূল্য, তাই বিক্রয় মূল্য আপনি কয় টাকা পেয়েছেন 180 টাকা। এরপরে আপনি যদি এখানে আমাদের লসাগু করতে হবে, তাহলে এখানে হবে 10x মাইনাস এক্স, আর এখানে হবে 180, এখানে থেকে উপরে থাকে 9x আর 10 ওই পাশে গেলে গুণ হয়ে যাবে, আমরা এখানে x রেখে দিলাম, 180 গুণ 10 ভাগ 9, 9 দুগুণে 18 আর 0 তাহলে কত হবে 20, আর 20 যদি আমরা 10 এর সাথে গুণ করি তাহলে পাবো আমরা 200, তাহলে x সমান সমান 200, আর x কে আমরা প্রথমে দিয়েছিলাম ক্রয় মূল্য, তাহলে ক্রয় মূল্য কত 200 টাকা, তাহলে এখানে সঠিক অ্যান্সার হবে ক নম্বর 200 টাকা।
ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রাকে ফারেনহাইটে রূপান্তর করলে কত হবে? এই প্রশ্নটি কিন্তু সাধারণত নবম দশম শ্রেণীর বিজ্ঞান বইতে দেখা যায়। বর্তমানে ক্লাস 7-এর বিজ্ঞান বইতেও এই ধরনের প্রশ্ন কিন্তু অন্তর্ভুক্ত করা হয়েছে। এখানে সেন্টিগ্রেড মানে সেলসিয়াস, আর ফারেনহাইট মানে আমাদের যখন জ্বর হয় না 100, 110, 100, 102, 103 হলে তো অনেক বেশি, 110 তার মানে তো আমাদের যায় না জ্বর, তাহলে তো অনেক ওভার হয়ে যায়। সেই তাপমাত্রা কিন্তু ফারেনহাইটে আমরা হিসাব করি। আর দিনের তাপমাত্রা 30 ডিগ্রি 40 ডিগ্রি হলে কিন্তু বেশ, 40 ডিগ্রি হলে তো কিন্তু মোটামুটি গরম, 45 ডিগ্রি হলে তো বেশ গরম, সেটা কিন্তু আমরা সেন্টিগ্রেড বা সেলসিয়াস হিসাব করি। আমি বলেছি 100 ডিগ্রি সেলসিয়াস, সেখানে ফারেনহাইট কত হবে? অবশ্যই সাধারণত 34 ডিগ্রি 30 ডিগ্রি এখান থেকে আমরা যে নর্মাল হিসাব করি, আর ফারেনহাইট হিসাব করি নর্মাল 98 ডিগ্রি 97 ডিগ্রি, এটা নর্মাল হিসাব করি। আর 100 ডিগ্রি যেহেতু বলেছে, ফারেনহাইট অবশ্যই অনেক বেড়ে যাবে। সেটা আমরা কিভাবে বের করবো? একটি সূত্রের মাধ্যমে বের করব। সূত্র C/5, সি মানে সেলসিয়াস আর এফ মানে ফারেনহাইট মাইনাস 32/9। এই সূত্র অ্যাপ্লাই করে আমরা এর মানটা বের করে ফেলব। সেলসিয়াস কত? সেলসিয়াস 100 সেলসিয়াস, আর নিচে 5 এফ মাইনাস 32/9। এখন এখানে যদি আমরা 5 দিয়ে কাটি, 5 20, সেই 20 কিন্তু 9-এর সাথে গুণ হবে, কোনাকুনি গুণ। আর এফ মাইনাস 32, এই পাশে তো কিছু নেই, 5 ছিল কাটাকাটি, 1-এর সাথে গুণ হলে এটাই থাকে, আর ওই পাশে গেলে 180। এরপরে যদি আমরা 180 রেখে দিলাম, ওই পাশে গেলে প্লাস হবে, অতএব এফ সমান সমান কত পাচ্ছি আমরা? 212। তাহলে 212 ডিগ্রি হবে ফারেনহাইট। একটি বৃত্তের ক্ষেত্রফল 9 গুণ বৃদ্ধি পেলে বা বৃদ্ধি করলে ব্যাসার্ধ কত গুণ বৃদ্ধি পাবে? প্রশ্নটি বলেছে যে ধরুন একটি বৃত্ত, এর ক্ষেত্রফল আপনি যদি 9 গুণ বাড়িয়ে দেন, তাহলে এখানে যে ব্যাসার্ধ থাকে, আমরা জানি এই যে রেখাটা থাকে এটা ব্যাসার্ধ বলে, আর পুরোটাকে বলে ব্যাস। এই ব্যাসার্ধ আর দ্বারা প্রকাশ করে, এই ব্যাসার্ধ কত গুণ বাড়বে, ব্যাসার্ধটা কত গুণ বাড়বে, আর ক্ষেত্রফল অনেক বড় আকারের একটি বৃত্ত হবে। এখানে আমরা জানি ক্ষেত্রফলের সূত্র হচ্ছে বৃত্তের ক্ষেত্রফল পাই আর স্কয়ার। এটা হচ্ছে বৃত্তের ক্ষেত্রফল। এটা যদি আমরা ব্যাখ্যা সহকারে করতে যাই তাহলে বেশ সময় সাপেক্ষ, এবং চাকরির পরীক্ষায় কিন্তু আমরা এত সময় পাবো না। এখানে আমাদের মনে রাখতে হবে যে এখানে সঠিক অ্যান্সার হবে, যদি 9 গুণ বৃদ্ধি পায় তাহলে এর ব্যাসার্ধ বৃদ্ধি পাবে 3 গুণ। এটাই হবে এখানে সঠিক অ্যান্সার। আজকের পার্ট এই পর্যন্তই। ভিডিওটি ভালো লাগলে সবাই লাইক, কমেন্ট এবং শেয়ার করবেন। আর এই ধরনের ভিডিও যদি আপনারা আরও পেতে চান, অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ সবাইকে।